চ্যাপ্টারের নাম লিখো সত্যাপেক্ষক। আমরা সেকেন্ড সেমিস্টার ছাপিয়ে আজ ফোর্থ সেমিস্টারে আছি। সেকেন্ড সেমিস্টারে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল গতানুগতিক যুক্তিবিদ্যার নিয়মের উপর। আমরা আজকে যে আলোচনা করছি সেটা হচ্ছে নব্য যুক্তিবিদ্যা বা আধুনিক যুক্তিবিদ্যার উপর। ফোর্থ সেমিস্টারের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সত্যাপেক্ষক। সত্যাপেক্ষক প্রথমেই আমাদের প্রশ্ন থাকছে, আগে বুঝে নাও। প্রথমেই আমাদের যে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে সত্যাপেক্ষক জিনিসটা কি। সত্যাপেক্ষক সত্যের অপেক্ষক, অর্থাৎ একটা বচনের সত্য মূল্য কিসের ওপর নির্ভর করছে সেটার উপর। একটা বচনের সত্য মূল্য সবসময় কোন বিষয়গুলোকে ভিত্তি করে গড়ে ওঠে। একটা বচনের সত্য মূল্য কার উপর নির্ভর করছে। সকল মানুষের মরণশীল, এই বচনটাকে দেখে আমরা সহজেই বুঝতে পারবো যে এই বচনটা সত্য মূল্যগতভাবে স্বাধীন, সে নিজেই নিজের উপর নির্ভরশীল, যে জন্য এটাকে আমরা সরল বচন বলে থাকি। সত্যাপেক্ষক বচন কিন্তু সেটা নয়। সত্যাপেক্ষক বচন হলো সম্পূর্ণরূপে যৌগিক বচনকে নির্দেশ করছে। সত্যাপেক্ষক বচন সম্পূর্ণরূপে যৌগিক বচনকে নির্দেশ করবে। আমরা যৌগিক বচনের প্রকারভেদ জেনেছি আগে, এবং যৌগিক বচনের দুটো অংশ নিয়ে আলোচনা করেছিলাম সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। সেকেন্ড সেমিস্টারে আমরা যা পেয়েছি সেটা হচ্ছে সাপেক্ষ বচনের আলোচনা। সেখানে প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় ছিল এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় ছিল। সাপেক্ষ ন্যায়ের যে দুটো ভাগ, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় এবং বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের আলোচনা ছিল সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পূর্ণ যৌগিক বচনের প্রকারভেদ নিয়ে। তো এখন প্রশ্ন আসছে, যৌগিক বচন সে সত্যাপেক্ষক বচনের সাথে কি সম্পর্কযুক্ত? অবশ্যই। সত্যাপেক্ষক বচন বলতে এক কথায় আমরা যৌগিক বচনকে বুঝে থাকি। সত্যাপেক্ষক বচন বলতে আমরা যৌগিক বচনকে বুঝে থাকি, কেননা যৌগিক বচনের ক্ষেত্রেও তার সত্য মূল্য, একটা যৌগিক বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর করে। কি জানতে পারল এখান থেকে? আমরা কি জানতে পারছি? সত্যাপেক্ষক বচন হলো তাই যার সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর। কি বুঝতে পারলে? সত্যাপেক্ষক বচন কাকে বলে? ইন এ সিঙ্গেল ওয়ার্ড কি হবে? যে বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর করে তাকেই সত্যাপেক্ষক বচন। এর থেকে আমরা অ্যানালাইজ করতে পারি সত্যাপেক্ষক বচন বলতে আমরা যৌগিক বচনকে বুঝতে পারি। কেন বুঝতে পারলে? কেন বুঝতে পারছো? সত্যাপেক্ষক বচন বলতে আমরা কাকে বলি? সত্যাপেক্ষক বচন কাকে বলে? এইমাত্র কি বললাম? সত্যাপেক্ষক বচন বলতে বোঝায় তাই যার সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির সত্য মূল্যের উপর নির্ভর করে। তাহলে এর থেকে আমরা কি আসতে পারি? সত্যাপেক্ষক বচন ইজ ইকুয়াল টু যৌগিক বচন। আসতে পারে কিনা? সত্যাপেক্ষক বচন হলো একটি যৌগিক বচন, এক প্রকার যৌগিক, যে কোনো এমসিকিউ বা শূন্যস্থানও দিতে পারে। সত্যাপেক্ষক বচন হলো একটি যৌগিক বচন। কেন না, যৌগিক বচনের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে একটি যৌগিক বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনগুলির উপর নির্ভর করে। এরপর আমাকে জানতে হবে যে একটা সত্যাপেক্ষক বচনের কয়টা অংশ থাকে। একটা সত্যাপেক্ষক বচনের কয়টা অংশ? একটা সত্যাপেক্ষক বচনের অংশ হচ্ছে দুটো। কি কি? একটা সত্যাপেক্ষক বচন উদাহরণ নিচ্ছি আমরা। একটা সত্যাপেক্ষক বচন ধরো যেটা পুরানো পেয়েছো, যেটা আগে সেমিস্টারে পেয়েছো, সেখান থেকে নিচ্ছি। সত্যাপেক্ষক বচনের উদাহরণটা কি হবে? যেমন যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজে। পেয়েছি না পাইনি? বুঝেছি। সত্যাপেক্ষক বচনের একটা উদাহরণ হচ্ছে কি,
যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, এটা তো একটা সত্যাপেক্ষ বচন, কারণ এটা যৌগিক বচনে ছিল। এটার নাম কি, কি বচন? এটা একটা প্রাকল্পিক বচন। যদি তাহলে থাকলে কি হয়? যদি তাহলে থাকলে সেটা প্রাকল্পিক বচনকে নির্দেশ করে। তাহলে এটা হলো একটা সত্যাপেক্ষ বচন। কেন? কারণ এই বচনের সত্য মূল্য তার অঙ্গ বচনের সত্য মূল্যের উপর নির্ভর করে। এই যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, এই বচনটাকে দেখো, ভেঙে দেখো। যদির পরের একটা অংশ আছে, তাহলে পরের অংশ আছে কিনা? তাহলে আমরা কোটা পাচ্ছি, দুটো অংশ, দুটো সরল বচন পাচ্ছি, পাচ্ছি না? দুটো সরল বচন পাচ্ছি না? সেই দুটো সরল বচন যুক্ত হয়ে একটা কি বচন গঠন করছে? যৌগিক বচন। আমরা আগে পড়েছিলাম সরল বচন এবং জটিল বচন। গঠন অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা হয়। গঠন অনুসারে বচনকে দুই ভাগে ভাগ করা হয়। যে বচনে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে তাকে সরল বচন বলে, আর যে বচনে একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় পদ থাকে তাকে যৌগিক বচন বলা হয়। বলা হয় না? তাহলে একাধিক উদ্দেশ্য এবং একাধিক বিধেয় পদ বিশিষ্ট বচন হলো যৌগিক বচন। এবং তার সাথে আরেকটা কথা আছে যে যৌগিক বচন তার অর্থগতভাবে স্বাধীন নয়, তার অর্থ নির্ভর করে অঙ্গবচনগুলি সত্য মূল্যের উপর। তাহলে আমরা সহজেই বলতে পারছি যে যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, এটি হচ্ছে একটি সত্যাপেক্ষ বচন ওরফে যৌগিক। সত্যাপেক্ষ বচন ওরফে যৌগিক। বোঝা যাচ্ছে? এবারে আমরা দেখে নিচ্ছি যে একটা সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য যে দুটো অংশের উপর নির্ভর করে। একটা সত্যাপেক্ষক বচনে যে দুটি অংশের উপর তার সত্য মূল্য নির্ভর করে, সেই দুটো অংশ কি? সেই দুটো অংশ হচ্ছে একটা অঙ্গবচন বা অঙ্গবাক্য, আর একটা হচ্ছে যোজক। অঙ্গবাক্য এবং যোজক। তাহলে ইন এ সিঙ্গেল ওয়ার্ড আমি একটা প্রশ্ন পেয়েছি এখান থেকে খুঁজে, যে একটি সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য কার উপর নির্ভর করে? বলো। তার অঙ্গবচন এবং যোজকের উপর। অঙ্গবচনের সত্য মূল্য প্লাস যোজক, এই দুটো অংশের উপর নির্ভর করে একটি সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য। উদাহরণটা বিশ্লেষণ করছি। যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে, এখানে স্যার যোজক কোনটা? যোজক হচ্ছে যদি তাহলে। যোজক হচ্ছে যদি তাহলে, এটা হচ্ছে শর্ত। যোজক অর্থাৎ দুটো সরল বচনকে যুক্ত করছে যারা, তারাই যোজক। দুটো সরল বচনকে যুক্ত করছে যে শব্দ বা চিহ্ন, যে শব্দ বা চিহ্নের দ্বারা দুটি সরল বচন যোজিত হয় তাকেই কি বলা হয়? যোজক বলা হয়। আমরা সরল বচনের ক্ষেত্রে ওই রকম একটা শব্দ পেয়েছিলাম, তার নাম ছিল কি? ছিল সংযোজক। ছিল সংযোজক, ছিল না? সংযোজকটা হয় আর নয় ছিল। একটা সরল বচনেরও যুক্তকারী একটা পদ বা শব্দ থাকবে। সরল বচনের ক্ষেত্রেও একটা যুক্তকারী শব্দ বা চিহ্ন থাকে, সেটার নাম ছিল সংযোজক। আর যৌগিক বচনের ক্ষেত্রেও একটা যুক্তকারী শব্দ বা চিহ্ন আছে, তার নাম হচ্ছে যোজক। এখানে যোজক কোনটা? যদি তাহলে। যদি তাহলে, যদি বৃষ্টি পড়ে তাহলে মাটি ভিজবে। এখানে তাহলে স্যার যদি তাহলে এটা যদি শব্দ বা চিহ্ন হয়, যদি আপনি তাকে যোজক বলে নামাঙ্কিত করেন, তাহলে বাকি অঙ্গবচনগুলো কোন কোনগুলো রইল? বৃষ্টি পড়া এবং মাটি ভেজা, এগুলোর নাম হচ্ছে, এই দুটোর নাম হচ্ছে কি? অঙ্গবচন বা অঙ্গবাক্য। ক্লিয়ার? স্পষ্ট? বুঝতে পারলে তো যে একটা সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য কার উপর নির্ভর করে? একটা সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য তার অঙ্গবচন এবং যোজকের উপর নির্ভর করে। তো প্রশ্ন লিখো। এটা অফ করে দিচ্ছি।